আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। বিভাজনের ঝুঁকি থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবেই অংশ নেবে এনসিপি। ইমেজ নষ্ট হয় এমন কেউ স্থান পাবে না দলে, জানিয়েছেন নেতারা। এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, সেই ক্ষেত্রে কিছু লাভও আছে, কিছু ক্ষতিও আছে। লাভের জায়গা থেকে হয়তো আমাদের সাংগঠনিক ভিত্তিটা আরো শক্তিশালী হবে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার আমানত ছাড়ালো 12,500 কোটি টাকা। 2025 সালে জমা হয়েছে 3,500 কোটি টাকার বেশি। তিস্তা অববাহিকা পরিদর্শনে পানি সম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায় কিনা খতিয়ে দেখছেন। জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। আজও মেহেরপুর ও লালমনিরহাটে 7 জনকে পুশিং চেষ্টা বিএসএফের। হাতির ঝিলে নৌপথ সম্প্রসারণ পরিকল্পনা সরকারের। উড়াল সেতুর মাধ্যমে যুক্ত হবে 3টি লেক। 1,000 কোটি টাকার প্রকল্প হবে 2 বছরে। জেনেভায় মার্কিন ইরান আলোচনা নিয়ে অনিশ্চয়তা। লেবাননে ইসরায়েলি হামলাও ব্যাহত। তেল আবিবের কঠোর সমালোচনা মার্কিন ভাইস প্রেসিডেন্টের। স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবেই অংশ নেবে এনসিপি। সেই প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেছেন, এতে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হবে, যদিও ভোট বিভাজনের ঝুঁকি রয়েছে। সার্জিস আলম জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য দলকে সংগঠিত করাই মূল লক্ষ্য। আত্মপ্রকাশের 1 বছর পর সংসদ নির্বাচনে অংশ নিয়ে 6টি আসন পায় তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন পরবর্তী দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনার কথা বলছেন দলটির নেতারা। তৃণমূল পর্যন্ত কমিটি গঠনের কাজ চলছে বলেও জানিয়েছেন তারা। নির্বাচন পরবর্তী সাংগঠনিক কার্যক্রম নির্বাচনের চেয়ে আরও বেশি গতিতে চলছে। আমরা 2টা বিষয়ে ফোকাস করছি। একটা হচ্ছে যেই জায়গাগুলোতে আমাদের এখন পর্যন্ত সাংগঠনিক কমিটি নেই, সেই জায়গাগুলোতে কমিটি তৈরি করা। পাশাপাশি যেই কমিটিগুলো ইতিপূর্বে ছিল নির্বাচনের পূর্ব থেকে, সেগুলোকে নির্বাচন সংশ্লিষ্ট সময়ে যে আমাদের তাদের কার্যক্রম, তাদের কতটুকু পরিশ্রম ছিল, কার কতটুকু অ্যাক্টিভিটি ছিল, সেগুলোর ভিত্তিতে আমরা সেগুলো পুনর্মূল্যায়ন করছি এবং সেই কমিটিগুলো আবার সংস্কার করছি। স্থানীয় সরকার নির্বাচনকে বড় রাজনৈতিক সুযোগ হিসেবে দেখছে এনসিপি। জোটে না গিয়ে নিজেদের সামর্থ্য যাচাই করতে চান দলের নেতারা। এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, সেই ক্ষেত্রে কিছু লাভও আছে, কিছু ক্ষতিও আছে। লাভের জায়গা থেকে হয়তো আমাদের সাংগঠনিক ভিত্তিটা আরো শক্তিশালী হবে। নির্বাচনের স্বার্থে প্রত্যেকটা জায়গা ওয়ার্ড পর্যন্ত অবশ্যই কমিটি হবে এবং একটা রাজনৈতিক তৎপরতা তৈরি হবে। আমি যদি বিপরীত দিকে দেখি, যখন আমরা আলাদা আলাদা এককভাবে নির্বাচন করব, ঐক্যবদ্ধভাবে আমরা যতগুলো জায়গায় জিততে পারতাম, হয়তো সেখানে জেতার পরিমাণটা শতকরা তার অর্ধেকে নেমে আসতে পারে। সুইস ব্যাংকে ফুলে ফেপে উঠেছে বাংলাদেশিদের জমানো টাকা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। শুধু 2025 সালেই বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 41.5%। গত বছরের ডিসেম্বর পর্যন্ত সুইস ব্যাংকগুলোয় বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে 83 কোটি 41 লাখ সুইস ফ্রাঁ। প্রতি ফ্রাঁ 150 টাকা করে ধরে হিসেব করলে অর্থের পরিমাণ দাঁড়ায় 12,500 কোটি টাকার বেশি, যা আগের বছর ছিল 8,843 কোটি টাকা। অর্থাৎ মাত্র 1 বছরের ব্যবধানে বাংলাদেশিদের অ্যাকাউন্টে জমা হয়েছে 3,600 কোটি টাকার বেশি। তিস্তা অববাহিকা পরিদর্শন করছেন পানি সম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সকালে প্রতিমন্ত্রীরা তিস্তা ব্যারেজ পরিদর্শন করেন। নীলফামারীর বগলাগাড়ি তিস্তা প্রধান সেচখাল, জলঢাকার রাজারহাট সহ বিভিন্ন এলাকায় তিস্তা নদীর শাখা উপশাখাগুলো ঘুরে দেখেন। এরপর নদীপাড়ের বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন তারা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে এই পরিদর্শন। নীলফামারীর পর দুপুরে লালমনিরহাট এবং সবশেষ বিকেলে রংপুরে তিস্তা অববাহিকা পরিদর্শন করার কথা রয়েছে তাদের। বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় এই আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিতের কথা বলেন। নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রযুক্তি নির্ভর হয়রানি ও অপব্যবহারের বিষয়টিও তুলে ধরেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। একই সাথে আহ্বান জানান তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের।
Bangladesh continues to shoulder as a severe and protracted burden. We host over 1 million forcibly displaced Rohingya, providing shelter and basic support despite significant constraints. This grim reality highlights the need for equitable burden sharing, sustained global support, and ensuring early repatriation of Rohingyas to Myanmar. হাতেরঝিল, গুলশান ও বনানী লেকের মধ্যে নিরবিচ্ছিন্ন সংযোগ তৈরি করা হবে। লেকগুলোর মাঝে যেখানে সড়ক তৈরি হয়েছে সেখানে উড়াল সড়ক তৈরির প্রকল্প নিচ্ছে সরকার। এতে 3টি লেকেরই পুরোটা জুড়ে নৌ চলাচল সম্ভব হবে। একই প্রকল্পের মাধ্যমে খনন হবে ঝিল আর লেকগুলো। তৈরি হবে ভূগর্ভস্থ পয়ঃনিষ্কাশন লাইন, যা মধ্যে ঢাকার পুরো এলাকার বর্জ্য নিয়ে ফেলবে দাসেরকান্দি ট্রিটমেন্ট প্ল্যান্টে। 2 বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে 1000 কোটি টাকার প্রকল্পটি। রাকিব হাসানের ছবিতে শাকিল হাসানের রিপোর্ট। প্রাচীন ঢাকার মধ্যভাগে নড়াই নদী ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। পরে নদীটি মৃতপ্রায় হয়ে ঝিলে রূপান্তর হয়। 2013 সালে একটি প্রকল্পের মাধ্যমে হাতির ঝিল সংস্কার করা হয়। সড়কের পাশাপাশি স্থাপন করা হয় নৌ যোগাযোগ। কিন্তু লাগোয়া গুলশান ও বনানী লেকের মাঝ বরাবর তৈরি সড়কের কারণে বড় একটা অংশ রয়ে গেছে নৌ চলাচলের বাইরে। সরকার এসব জায়গায় সেতু তৈরি করে নৌ চলাচল বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে। লেকের 2 পাশ দিয়েই আমরা ওয়াকওয়ে না, আমরা রাস্তা তৈরি করতে পারি কিনা, তাহলে হলো কি এটা লেকওয়ে ড্রাইভ হয়ে গেল, তাহলে কিন্তু এই মেইন রোডের ডাইভারশনটা ওইদিকে চলে যাবে এবং এগুলোর উপর দিয়ে ওভারপাস রাস্তা হবে। হ্যাঁ, এই যে গুলশান 1-এর যে মোড়টা, এটা 2 দিকে ডাইভারশন হয়ে যাবে এবং এই যে বাড্ডা যে লিঙ্ক রোডটা আছে ওখানে যে বন্ধ করে দেওয়া হয়েছে, এটাকে বাইপাস করে এটা উপর দিয়ে যাবে, এটা নিচ দিয়ে এটা ট্যাক্সি চলবে। বর্তমানে 5টি টার্মিনালের মাধ্যমে হাতিরঝিল এবং গুলশান লেকের আংশিক এলাকায় নৌ চলাচল সুবিধা পাচ্ছেন নাগরিকরা। প্রতিদিন 8-10 হাজার যাত্রী পরিবহন করতে পারে নৌযানগুলো। এফডিসি স্টেশন থেকে হাতিরঝিল, গুলশান লেক হয়ে এখন নৌযানগুলো চলাচল করতে পারে এই গোদারাঘাট পর্যন্ত। হাতিরঝিল, গুলশান লেক আর বনানী লেক সংযোগ প্রকল্প বাস্তবায়িত হলে নৌযানগুলো এই গুলশান লেক ধরে চলাচল করতে পারবে বারিধারা পর্যন্ত। এদিকে মিত্র লেবাননের উপর ইসরায়েলি হামলার জেরে সুইজারল্যান্ডের সফর বাতিল করেছে ইরানের প্রতিনিধি দল। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে গণমাধ্যম আল মায়াদিন। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা অনুযায়ী আগামী 60 দিনের আলোচনা প্রক্রিয়া শুরু করতে শুক্রবার জেনেভায় বৈঠকে বসার কথা ছিল মার্কিন ও ইরানি প্রতিনিধিদের। এক প্রতিবেদনের দাবি, প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেন তারা। এরই মধ্যে বিষয়টি অপরপক্ষকে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অন্যতম ইস্যু ছিল লেবানন।